নির্ঝর এক প্রকার বিরক্ত নিয়ে নিজের ফোনটা বের করে ইউটিউবে ঢুকে গাড়িতে ওঠার পর সিট বেল্ট কিভাবে লাগাতে হয় সেই ভিডিওটা চালিয়ে মেয়েটির দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, আপনার অতিরিক্ত সন্দেহ পরায়ণতার স্বভাবের জন্য আমি তো কাছে গিয়ে সিট বেল্টটা লাগিয়ে দিতে পারবো না। তাই এই ভিডিওটা দেখেই শিখে নিন কিভাবে সিট বেল্টটা লাগাতে ও পরবর্তীতে খুলতে হয়। মেয়েটা ভ্রুকুচকে বলল, ফোনটা নিচে রাখুন। নির্ঝর বলল, নিচে? ও আচ্ছা, বুঝেছি। নিশ্চয়ই এবার ভাবছেন এই ফোন দেওয়া নেওয়ার মধ্যে আমি আপনার হাত ছোঁয়ার মতো ষড়যন্ত্র নিজ মনে আঁটতেও পারি, তাই না? মেয়েটা ঠোঁট কামড়ে হালকা হেসে চুপ করে রইল। নির্ঝর ফোনটা নিচে রাখতেই মেয়েটা ফোনটা তুলে নিয়ে ভিডিওটা মনোযোগ দিয়ে সিট বেল্টটা লাগিয়ে নিল। তারপর ফোনটা আগের জায়গায় রেখে দিল। নির্ঝর এবার গভীর নিঃশ্বাস ফেলে বলল, এই কমিউনিটি আমি বুঝে গিয়েছি আপনার বিশ্বাস পাওয়া কতটা কঠিন। এই বলে নির্ঝর গাড়ি স্টার্ট করলো। সারফারাজ ব্যালকনি থেকে রুমে ফিরে এলো। পিহু তখনও বিছানায় বসে আছে, দু হাতে কান চাপা দিয়ে। ওর শ্যামবর্ণের মুখশ্রী জুড়ে লজ্জার লাল আভা ফুটে উঠেছে। সারফারাজ মুচকি হেসে পিহুর সামনে দু হাঁটু পেরে বসলো। পিহু কান থেকে হাত সরিয়ে দ্রুত সরে বলল, এ কি করছেন? পায়ের কাছে এভাবে বসলেন কেন? উঠুন এখান থেকে। সারফারাজ কথা শুনল না। পিহু দু পায়ের ওপরে মাথা ঠেকালো, চোখ বুজে নিল। পিহু দু হাতে বিছানার দুপাশের চাদর খামচে ধরে এই অনুভূতিকে সহনশীল করে তুলল। সারফারাজ বলল, মানুষ হিসেবে আমায় তোমার কেমন মনে হয় বউ? পিহু ডুব গিলল একবার, আরেকবার, তারপর বলল, আপনি যেমন তেমনই মনে হয়। কেমন আমি? পিহুর গলা কাঁপছে, তবুও বলল, ভালো। শুধুই ভালো? ওহো, সাথে ভীষণ রকমের যাচ্ছে তাইও। পিহুর এরকম কথায় সারফারাজ মৃদু স্বরে হাসলো। অতঃপর পিহুর এক হাঁটুর উপর নিজের থুতনি ঠেকিয়ে বলল, তুমি এমনই প্রিটি যে তোমার কাছে আসলে নিজেকে যাচ্ছে তাই হওয়া থেকে আটকে রাখতে পারি না কোনোভাবেই। পিহু অন্য পাশে তাকিয়ে বলল, সরুন আমার পায়ের কাছ থেকে। সরতে পারি, তবে শর্ত সাপেক্ষে। কিসের শর্ত? একটা চুমু খেতে দিতে হবে। দরজার পাশে মাথা ঠেকিয়ে দেয়ালে চুমু খান যান। বিয়ে করেছি কি বউকে রেখে দেয়ালে চুমু খাওয়ার জন্য? পিহু এই লজ্জার ভার আর নিতে পারছে না। দু হাতে সারফারাজের নিজের পায়ের কাছ থেকে সরানোর চেষ্টা করে নিলে সারফারাজ পিহুর দু কাত ধরে নিজের দিকে টানলো ওরে। ফলস্বরূপ পিহু সারফারাজের দিকে ঝুঁকে এলো কিছুটা। পিহুর এবার মনে হচ্ছে ওর হৃৎপিণ্ডটা বুক ফেটে বের হয়ে আসবে। পিহু সঙ্গে সঙ্গে দু চোখ বুজে নিল। সারফারাজ পিহুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, শোনো, মজার ছলে অনেক কথাই বলি ঠিকই, কিন্তু আমি জানি আজকের রাতটা তোমার জন্য একেবারে নতুন এবং বাকি রাতগুলো থেকে পুরোপুরি ভিন্ন। তোমার ভিতরে কাজ করা চাপা ভীতিটুকুও আমি বুঝি। তাই কোনো কিছুর জন্য তাড়া দিব না তোমায়। শুধু এটুকুও মনে রেখো, আজ থেকে তুমি শুধু আমারই, আর আমিও শুধু তোমার। তাই আমাদের প্রতিটা দিন রাত, প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে কাটাতে চাই। বিশ্বাস করো, তুমি আমার জন্য হালাল হলেও তোমার প্রতি আমার পূর্ণ অধিকার থাকলেও আমি সেই অধিকারের সুযোগ নিতে চাই না। আমি চাই তুমি নিজ থেকে আমায় আপন করে নাও। পিহুর বুকের ভিতরে অজানা কারণে কাজ করা এত সময়ের দুঃখকানি ভাবটা কেটে গেল যেন মুহূর্তে সারফারাজের এরূপ কথা শুনে। কিয়ৎক্ষণের নীরবতার পর সারফারাজ আবারও বলল, তোমায় আমি একটা সুন্দর নামে ডাকতে চাই পিটি। তোমার পিহু নামটাও সুন্দর। এই নামে পুরো জগৎ তোমায় ডাকবে। ডাকুক, কিন্তু কেবল আমি তোমায় এমন একটা নামে ডাকতে চাই যেই নামটা সচরাচর কেউ তার স্ত্রীকে ডাকার ক্ষেত্রে ব্যবহার করে না। পিহু সারফারাজের চোখের দিকে তাকিয়ে আছে। সারফারাজ বলল, আজ থেকে তোমায় আমি হায়াতি বলে ডাকবো। পিহু বলল, এই নামের অর্থ কি? আমার জীবন। আমি আপনার জীবন, এমপি সাহেব? হুম। নির্ঝর গাড়ি নিয়ে বাংলো বাড়ির বিশাল গেট পেরিয়ে ভিতরে ঢুকলো। জানালা দিয়ে মাথা সামান্য বের করে মেয়েটি চারপাশটাতে নিজের তীক্ষ্ণ নজরও বুলাচ্ছে। দুপাশে সারিবদ্ধভাবে বিশালাকার গাছ দাঁড়িয়ে আছে, আর তার মাঝ দিয়ে সরু হেয়ারিং এর মতো একটা রাস্তা ধরে এগিয়ে এসে বাংলোর পার্কিং সাইডে গাড়ি থামালো নির্ঝর। মেয়েটি ভ্রু কুঁচকে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, চারপাশটা এমন আলোয় আঁধারে ঢাকা কেন? পরিবেশটা এত নিস্তব্ধ কেন? এখানে কি মানুষজন থাকে না নাকি? নির্ঝর সিট বেল্ট খুলে নির্লিপ্ত গলায় বলল, গেটে দুজন দারোয়ান থাকে সব সময়, আর ভিতরে রান্না বান্না ও পুরো বাংলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য থাকেন ৩-৪ জন সার্ভেন্ট। আর কেউ থাকে না এখানে। আপনাদের পরিবার, তারা কোথায় থাকে? অন্য বাসায় থাকে সবাই। ওনারা এখানে আসেন না। মেয়েটি কণ্ঠস্বর কিছুটা রুষ্ট করে বলল, তাহলে আমাকে আপনি ওখানে না নিয়ে এমন শুনশান জায়গায় কেন আনলেন? কোনো বদমতলব নেই তো আপনার? সাহায্যের নাম করে ফাঁদে ফেলার চেষ্টা করছেন না তো? আমাকে পাচার করার প্ল্যান করছেন নাকি?
নির্ঝর দু হাতে গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে চেপে ধরলো, দাঁতে দাঁত চেপে রাগ সামলে বলল, আপনি কি সিনেমায় শুধু এই অংশই দেখেছেন যেখানে মেয়েদের ফাঁদে ফেলে পাচার করা হয়? হিরো রাজে এন্ট্রি নিয়ে মেয়েদের বাঁচায়, নিরাপদ আশ্রয় দেয়, ওইসব দৃশ্যগুলো দেখেননি কখনো? মেয়েটি নাক সিটকিয়ে বলল, দেখছি। তবে আপনি যে ঘুরিয়ে পেঁচিয়ে আমার সামনে নিজেকে হিরো সাজাচ্ছেন সেটাও আপনার ভীষণ ভুল ধারণা, তা সরাসরি বলছি। ভুল ধারণা? আমাকে কোন দিক থেকে বাংলা সিনেমার ভিলেন মিশা সওদাগর বা ডিপজলের মতো মনে হচ্ছে আপনার? তাদের চেনার ও মনে রাখার জন্য খারাপ হলেও তো নিজস্ব গুণ ছিল। আপনার কি আছে? এই হনুমানের মতো চেহারা আর বলদের মতো ব্রেন, আপনাকে ভিলেন বলাও বড় লজ্জার। কথা শেষ করেই মেয়েটি সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। নির্ঝর হাঁ হয়ে তাকিয়ে রইল মেয়েটির দিকে, কারণ নিজের বাহিক ও অন্তর্গত রূপ নিয়ে এমন মন্তব্য শোনেনি জীবনে সে। মেয়েটি এবার জানালার কাছে হাত ভাঁজ করে খানিকটা নিচু হয়ে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, হুটহাট এমন হাঁ করে বসে থাকেন কেন? হাঁ করে থাকার ব্যারাম ট্যারাম আছে নাকি আপনার? নির্ঝর তৎক্ষণাৎ নিজের মুখ বন্ধ করে বলল, আর কি কি ফ্লেভারের আমার ইজ্জতের ফালুদা বানানোর ইচ্ছে আছে আপনার? মেয়েটি সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আপাতত আর না, গাড়ি থেকে নামুন এবার। পেছনের লোকটাকেও নামান, তাকে যথাস্থানে শোয়ানোর ব্যবস্থা করুন। আর আমাকেও একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিন যেখানে আমি নিশ্চিন্তে মনে লম্বা ঘুম দিতে পারবো। নির্ঝর আর কিছু না বলে গাড়ি থেকে নেমে ভিতর থেকে দুজনে সার্ভেন্টদের ডেকে এনে তাদের সাহায্যে তেজকে গাড়ি থেকে নামিয়ে ওকে ওর রুমে শুইয়ে নিল। ফিরে আসতেই নির্ঝর দেখলো ড্রয়িং রুমে দাঁড়িয়ে মেয়েটি সেখানে রাখা অ্যান্টিক পিসগুলো একে একে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। নির্ঝর সতর্ক কণ্ঠে বলল, এগুলো কিন্তু সব দামি ও দুর্লভ জিনিস। তেজ ভাইয়ের অনেক শখের এগুলো। অসাবধানে কোনো একটা জিনিস ভেঙে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। মেয়েটি নির্ঝরের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে জিজ্ঞেস করলো, তেজ কে? ওই ভিতরে যাকে শুইয়ে এলেন সেই লোকটা? আজ্ঞে হ্যাঁ। মেয়েটা নির্ঝরের দিকে এগিয়ে আসতে আসতে বলল, এর আগেও কত মেয়েকে এখানে এনেছিলেন আপনারা? নির্ঝর বলল, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এসব কি ধরনের কথা বলছেন আপনি? এত অবাক হওয়ার কি আছে এখানে? এত বড় বাংলো বাড়ি, কোনো গার্জিয়ান থাকে না নজর রাখার জন্য? দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ যখন খুশি এখানে এসে থাকতে পারছে, তো তারা নিজেদের মনোরঞ্জনের জন্য মেয়ে তো। যতটুকু বলেছেন বলেছেন, এই পর্যন্তই থেমে যান। অতিরিক্ত বাবা ও বলা কোনোটাই ঠিক না। সাহায্য করার কথা নিজ থেকে বলেছি, এর মানে এই না তো যে সর্বক্ষণ আমায় আপনি ভিলেন বানিয়ে দিবেন। মেয়েটি আরেকটু নির্ঝরের দিকে এগিয়ে আসতেই ওর মাথা ঘুরে উঠল। তৎক্ষণাৎ পড়ে যেতে নিলে নির্ঝর এগিয়ে এসে মেয়েটির ডান হাতের কলাই ধরে ওকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিল। মেয়েটা পিছনের দিকে কিছুটা হেলে গিয়েছে। নির্ঝর মেয়েটার ধরে সোফায় এনে বসিয়ে দিলে মেয়েটা সোফার সাথে হেলান দিয়ে দু চোখ বুজে নিল। নির্ঝর বলল, আপনি ঠিক আছেন? কি সমস্যা হচ্ছে আপনার? মেয়েটাকে নীরব থাকতে দেখে নির্ঝর রান্নাঘরে গিয়ে লবণ চিনি ও সামান্য লেবুর রস দিয়ে ঠান্ডা পানিতে মিশিয়ে এক গ্লাস শরবত বানিয়ে এনে মেয়েটার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই শরবতটুকু পান করুন, আশা করছি ভালো লাগবে আপনার। আর আমি সার্ভেন্টদেরকেও বলে দিয়েছি খাবারের ব্যবস্থা করতে। মনে হচ্ছে আপনার শরীর দুর্বল অনেক। মেয়েটা সোজা হয়ে বসে নির্ঝরের হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে বলল, তখন আপনার থেকে পানি নিয়ে পান করেছিলাম, কোথাও সেটার জন্য আমার মাথা এমন ঘুরাচ্ছে না তো? আর এতেও কিছু মিশিয়েছেন নাকি আমায় আরো দুর্বল করার জন্য? নির্ঝরের এই মুহূর্তে ইচ্ছে করছে এই শরবতের গ্লাসেই হয় নিজে ডুবে মরতে, নয়তো এই মেয়েটাকে ডুবিয়ে মারতে। কিন্তু তা তো সম্ভব না। নির্ঝর নিজের রাগকে ভিতরে ভিতরেই চিবিয়ে নিয়ে বলল, তখন কিছু মিশানোর মতো সময় বা সুযোগ কোনোটাই হয়নি ঠিকই, তবে এবার হয়েছে। সামান্য লবণ, লেবুর রস, খানিকটা চিনি মিশিয়েছি। চিনি মিশানোর কারণ হলো আপনার মুখ থেকে বের হতে থাকা এত এত তিক্তকর কথাগুলোর ফাঁক দিয়ে একটু যেন মিষ্টি কথাও শোনার সৌভাগ্য হয় আমার, সেই চিন্তা করেই। মেয়েটা বেঞ্চি কেটে শরবতটুকু পান করলো। পরক্ষণেই একজন সার্ভেন্ট এসে খাবার টেবিলে দেওয়া হয়েছে বলেই চলে গেলেন। নির্ঝর বলল, এবার কোনো উল্টাপাল্টা শব্দ মুখ থেকে বের না করে চলুন দয়া করে। নিজেও খাবেন আর এই অদমটাকেও তার ক্ষুধা নিবারণ করার সুযোগ দিবেন। অতঃপর ওরা দুজনে একসাথে ডাইনিং টেবিলে এসে বসলো। খাওয়া শেষ করে আবারও ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই নির্ঝর বলল, সামনের ওই সরু রাস্তা ধরে এগিয়ে যান, ওখানে আমাদের গেস্ট রুম। আপনি গেস্ট রুমে গিয়ে এবার বিশ্রাম নিন। মেয়েটা বলল, আমি একা ওই রুমে ঘুমাবো যদি রাত্রে আপনি এসে। নির্ঝর তৎক্ষণাৎ মেয়েটাকে থামিয়ে দিয়ে নিজের মাথায় হাত রেখে বলল, এই যে নিজের মাথা ছুঁয়ে কসম কাটছে,
আমি নিজের রুমে গিয়ে রুম একেবারে লক করে ঘুমাবো। তাতেও যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে চলুন আমার সাথে। বাহির থেকে আমার রুম তালা লাগিয়ে দিবেন। আর চাবিটা নিজের কাছে রেখে দিবেন। মেয়েটা ঠোঁট কামড়ে বলল, চাবি যদি কপি করে রাখেন? নির্জরের এবার ইচ্ছে হচ্ছে এখানেই মেঝের উপর হাত পা ছড়িয়ে চিৎকার করে কাঁদতে। মানে একটা মেয়ে এতটা এতটা সন্দেহবাতিক স্বভাব কি করে হতে পারে? নির্জর তা কল্পনাও করতে পারছে না।